হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেবে। তো আপনারা প্রথমেই শুনতে পাবেন আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের ল্যাংড়া কবিরাজের কালো জাদুর একটি অসাধারণ ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে যেমন ভয়ের অনুভূতি দেবে, ঠিক তেমনই আপনাদেরকে জীবন চলার পথের কিছু শিক্ষা দেবে। তো এরপর শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, তার নাম হচ্ছে উজ্জ্বল চাকলাদার। তো উজ্জ্বল ভাইয়ের ভ্যাম্পায়ার নামক একটি ভয়ঙ্কর ঘটনা শুনতে পাবেন। তো আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভয়ঙ্কর সুন্দর লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দিতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootadda.stories@gmail.com, bhootadda.stories@gmail.com। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মূল ঘটনায়। চলুন শুনে আসি আরাফাত ভাইয়ের ল্যাংড়া কবিরাজের কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনা। ডোম আমার লাশটিকে সামনে নিয়ে তার হাতে রাখা ধারালো চাকু দিয়ে এক টানে আমার বুকের মাঝখানটা কেটে দুভাগ করে ফেলল। এরপর মাতাল ডোমটি এক এক করে আমার কলিজা, ফুসফুস, বিভিন্ন অর্গানগুলো খুলে খুলে চেক করলো। তারপর বাটালের ধারালো প্রান্তরটা আমার মাথায় ঠেকিয়ে হাতুড়ি দিয়ে একটা আঘাত করে আমার মাথার আস্ত খুলিটা ফাটিয়ে ফেলল। মস্তিষ্ক চেক করে আর তাদের যাবতীয় ফর্মালিটি পূরণ করে একটা বড় সুই দিয়ে আমার পুরো দেহটা সেলাই করে দিল। কিন্তু মাতাল ডোমটি ভুল করে আমার হৃৎপিণ্ডটা পুনরায় প্রতিস্থাপন করেনি। পরক্ষণে এই কথা তার মনে পড়তেই ঝামেলা এড়িয়ে আমার হৃৎপিণ্ডটি ময়লার স্তূপে ফেলে দিল। আমি তাকে চিৎকার করে বলছিলাম, ভাই, আমার সাথে এমনটা করবেন না, দয়া করে আমার হৃৎপিণ্ডটা ফিরিয়ে দিন। কিন্তু আমার কোনো কথা যেন তার কান অবধি পৌঁছালো না। কথাগুলো চার দেয়ালের মাঝেই প্রতিধ্বনিত হয়ে আবারও কানে এসে পৌঁছালো। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ইমরান ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমার গ্রামের বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যাংড়া কবিরাজের একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। এই ঘটনায় আপনারা শুনতে চলেছেন ব্ল্যাক ম্যাজিক ও তার ভয়াবহ পরিণাম সম্পর্কে। তবে প্রতিবারের ন্যায় ঘটনায় যাওয়ার আগে আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই, আর তা হলো মেয়েরা নিজের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করা কি ইসলামে জায়েজ কিনা। এ সম্পর্কে অনেকের প্রশ্ন আছে, তাই চলুন জেনে আসি। উত্তর হচ্ছে, নারীদের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করা প্রচলিত ভুল। বিয়ের প্রথমেই অনেক মেয়ে নিজের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করে, মনে হয় ভালোবাসার নাম পরিবর্তনেই। যেমন কথার কথা, মেয়ের নাম তানিয়া আক্তার, স্বামীর নামের অংশ রহমান, মেয়ে নিজের নাম রাখে তানিয়া রহমান।
অধিকাংশ মেয়েরা বিয়ের পর এই পদ্ধতিতে নাম রাখে। এটা ইসলামের দৃষ্টিতে সঠিক নয়, কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে তাদের বাবার পরিচয়ে ডাকো। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। সূরা আহজাব আয়াত 5। উক্ত আয়াতে পিতৃ পরিচয়ের নামটি ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর এই নির্দেশ অমান্য করবে তাদের পরিণাম সম্পর্কে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয় দেয়, অথবা যদি কোনো দাস তার মুনিবের পরিচয় বাদ দিয়ে অন্য কাউকে মুনিব বানায়, তার উপর আল্লাহ ও ফেরেশতা সমগ্র মানব জাতির লানত বর্ষিত হয়। কিয়ামত দিবসে আল্লাহ তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত কবুল করবেন না। তাই আপনাদের নামের সঙ্গে যদি যুক্ত হয়, সেটা আপনার বাবার নাম যুক্ত হতে পারে, স্বামীর নাম না। ধরুন আপনার বাবার নাম যদি হয়ে থাকে শাফিউদ্দিন, তাহলে আপনি বলতে পারেন তানিয়া শাফি। স্বামীর নাম যুক্ত করা ইসলামের দৃষ্টিতে ভুল বিধায় বিবাহিত নারীদের সঙ্গে স্বামীর নাম যুক্ত হবে না। এটা সুন্নাহর খেলাফ, কোরআনের নির্দেশের খেলাফ। অসংখ্য নারীরা এটা করেন এবং এটাকে গৌরবের বিষয় মনে করেন, কিন্তু এটা উচিত নয়। কারণ স্বামী পরিবর্তনযোগ্য, কিন্তু বাবা পরিবর্তনযোগ্য নয়। বাবা কোনোদিনও পরিবর্তন কেউ করতে চাইলেও করার কোনো রাস্তা নেই। জন্ম দিয়েছেন, তিনি হয়েছেন বাবা, এবং কিয়ামতের ময়দান পর্যন্ত তিনি বাবা হিসেবে পরিচিত থাকবেন। কিন্তু স্বামীর ব্যাপারটা এরকম নয়। তাই ভালোবাসা আপনি যতই প্রকাশ করেন আর না করেন, পরিচয় দেওয়ার ক্ষেত্রে ইসলাম আপনাকে যে নীতিমালা দিয়েছে সেটাকেই অনুসরণ করা উচিত। স্বামীদেরও এক্ষেত্রে ভুল বোঝা উচিত না যে আমার নাম কেন সে যুক্ত করছে না, এই ভুল বোঝাটা তাদেরও উচিত না। আবার স্ত্রীরও অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে পবিত্র কোরআনের দিক নির্দেশনাকে লঙ্ঘন করা উচিত নয়, বরং প্রত্যেক মেয়েরই নামের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে বাবার নাম যুক্ত হবে, স্বামীর নাম না। সমাজে প্রচলিত এ সংস্কৃতি আমাদের ভুল ধারণার বহিঃপ্রকাশ। যদি নিজের নামের সঙ্গে স্বামীর নাম ব্যবহার এতটাই মর্যাদা থাকতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা তাদের নামের সঙ্গে স্বামীর নাম ব্যবহার করতেন, কিন্তু তারা তা করেননি। কারণ এটি নিজের সঠিক পরিচয় তুলে ধরে না, বরং নামের উদ্দেশ্য হলো নিজের এবং বংশের পরিচয়কে তুলে ধরা। এটি অধিক যুক্তিসঙ্গত। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ল্যাংড়া কবিরাজের মতো করে এই ঘটনাটি শুনে আসি। বলছেন ল্যাংড়া কবিরাজ। ঘটনাটি সম্ভবত 2012 সালের শেষের দিকে হবে। শীতের সূচনা হয় নভেম্বর-ডিসেম্বরের দিকে। আসর গড়িয়ে মাগরিবের আগ হতেই গ্রামের মেঠো পথে কুয়াশার হালকা রেখা এঁকে যায়। কুয়াশার এই রেখা গ্রামের লোকজনদের জানান দেয় শীতের আগমন বার্তা। মাগরিবের সময় ঘনিয়ে আসছে দেখে আমি চাদরটা গায়ের ওপর মুড়িয়ে মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমার বিপরীত দিক থেকে হেঁটে আসছিল একটা 17 কি 18 বছরের ছেলে। সে কাছে এসে আমাকে জিজ্ঞেস করে, ল্যাংড়া কবিরাজের বাড়িটা কোথায়? আমি ছেলেটির প্রশ্নের উত্তরে বললাম, কেন বাবা, তোমার ল্যাংড়া কবিরাজের কি দরকার? তখন ছেলেটি বলল, আমার একটু সমস্যা আছে, তাই আমি ল্যাংড়া কবিরাজের কাছে যাচ্ছিলাম, কিন্তু আমি তো ওনাদের বাড়ি চিনি না, তাই আমাকে একটু বলেন ওনাদের বাড়িটা কোন দিকে। তখন ছেলেটিকে আমি আমার নিজের পরিচয় দিয়ে বলি, তা বাবা, তোমার কি সমস্যা আমাকে বলো। ছেলেটি আমার পরিচয় পেয়ে আমাকে সালাম দিল আর বলল, হুজুর, এখানে রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলা যাবে না, আমি কি আপনার সাথে আপনার বাড়িতে যেতে পারি? তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই যেতে পারো, তবে আমি এখন মসজিদে যাচ্ছি, চলো একসাথে মাগরিবের নামাজ আদায় করে
তারপর না হয় বাড়িতে গিয়ে তোমার সব কথা শুনবো। এরপর ছেলেটিও আমার কথায় সম্মতি দিয়ে দুজন একসাথে মসজিদে গেলাম আর মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে যাওয়ার সময় ছেলেটিকে আমি তার সমস্যার কথা জিজ্ঞেস করলাম। এরপর ছেলেটি বলতে শুরু করলো, আমার নাম আজিম। আমি বর্তমানে ইন্টার 2য় বর্ষে পড়ছি। কলেজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা কয়েকজনের মাঝে বেশ ভালোই বন্ধুত্ব, যার মাঝে 2জন মেয়ে, একজনের নাম নুরি ও আরেকজনের নাম জেরিন। আমি মনে মনে জেরিনকে অনেক পছন্দ করতাম। বিষয়টা নিয়ে জেরিনকে বেশ কয়েকবার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চাইছিল না। আমি একবার বলেই ফেললাম জেরিনকে যে আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু জেরিন আমার কথায় কোনো পাত্তা না দিয়ে বিষয়টি এড়িয়ে গেল। এসব নিয়ে বাকি বন্ধুরা আমাকে হাসির পাত্র বানিয়ে দিল। এর কদিন পর একদিন জেরিনকে সরাসরি প্রপোজ করে বসলাম, কিন্তু জেরিন অনেক সুন্দরী হওয়ার কারণে আমাকে রিজেক্ট করে দিল। সেদিন কলেজ থেকে বাসায় ফিরে আমার অনেক রাগ হচ্ছিল। এসব নিয়ে আমার অনেক বেশি মন খারাপ হলো। আমি তো জেরিনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কিনা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমি সেদিন আর খাওয়া দাওয়া কিছুই করলাম না, বাইরে আড্ডা দিতে চলে গেলাম। প্রতিদিন আমরা যেখানে আড্ডা দিই সেখানে গিয়ে আমি বসে রইলাম, তখনও কেউ আসেনি। এরপর মিরাজ এসে আমাকে বলল, কিরে দোস্ত, মন খারাপ নাকি? এভাবে মনমরা হয়ে একা একা বসে আছিস কেন? নাকি কোনো মেয়ে ছ্যাঁকা দিয়েছে তোকে? তখন আমি মিরাজকে বললাম, আরে দোস্ত আর বলিস না, আমার কলেজ ফ্রেন্ড জেরিন নামের একটা মেয়ে আছে যাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু মেয়েটি রূপের অহংকারে অন্ধ হয়ে গেছে, আমাকে তুচ্ছ করে কথা বলেছে। তখন মিরাজ আমাকে বলে, আরে দোস্ত, এটা কোনো কথা হলো? একজন ছেলে মানুষ হয়ে এভাবে মনমরা হয়ে বসে থাকা তোকে কোনোভাবেই মানায় না। এক মেয়ে গেলে 1000 মেয়ে আসবে, এটাই তো ছেলেদের জীবন, এত চিন্তার কি আছে? আমি বললাম, দোস্ত, বিষয়টা এমন না, মেয়েটিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন মিরাজ বলে ওঠে, আরে দোস্ত, এটা কোনো সমস্যাই না, আমার কাছে এমন একটা সমাধান আছে, মেয়েটি তোকে পাগলের মতো ভালোবাসবে। তুই মেয়েটিকে কালো জাদু করে বশ করে রাখ, দেখবি মেয়েটি তোকে অনেক বেশি ভালোবাসবে। তখন আমি বললাম, এরকমও হয় নাকি? এই জাদু টাটু এসব আমি বিশ্বাস করি না, এছাড়া এই কাজগুলো আমাকে দিয়ে হবে না। মিরাজ বলে, আরে বেটা, এটা যেমন তেমন জাদু না, এটা হলো কালো জাদু। আমার কাছে এমন এক কবিরাজের সন্ধান আছে যে জাদুর মাধ্যমে যে কাউকে বশীভূত করতে পারে। তুই চাইলে আমি তোকে সেই কবিরাজের কাছে নিয়ে যেতে পারি। তখন আমি বললাম, আচ্ছা, তাহলে তো বেশ ভালোই। যদি কাজ হয়ে থাকে, আমি যে কোনো মূল্যে জেরিনকে আমার করে পেতে চাই। মিরাজের কথা অনুযায়ী পরের দিন কবিরাজের বাড়িতে চলে যাই। একটা নির্দিষ্ট ঘরে গিয়ে দেখতে পাই একজন তান্ত্রিক টাইপের লোক ঘরের মাঝে বসে কিছু হাড় ও মানুষের মাথার খুলি সামনে নিয়ে কিছু একটা রিচুয়াল করছে। কবিরাজ মিরাজের পূর্ব পরিচিত হওয়ার কারণে মিরাজ সরাসরি গিয়ে তাকে বলল আমার সমস্যার কথা। তখন কবিরাজ বলল, এটা তো সাধারণ একটা ব্যাপার, কোনো সমস্যা না, আমি এই কাজ অনায়াসে করে দেব। তার জন্য আমাকে কিছু জিনিসের দরকার হবে, তোমরা আমাকে ওই জিনিসগুলো এনে দিতে পারলে আমি আমার কাজ শুরু করে দেব। তখন কবিরাজ জেরিনের নাম একটা খাতায় নোট করে নেয় আর জেরিনের কিছু চুল আর একটা ছবি এনে দিতে বলে। আমিও কবিরাজকে ছবি আর জেরিনের মাথার চুল পরদিন এনে দেব বলে জানাই। এরপর কবিরাজকে সেদিনের মতো কিছু হাদিয়া দিয়ে আমরা বেরিয়ে চলে আসি। এরপর মিরাজ আমাকে বলল, ঠিক আছে দোস্ত, আগামীকাল তাহলে জেরিনের চুল আর একটা ছবি জোগাড় করে নিয়ে আয়। এরপর আমি মিরাজকে বিদায় দিয়ে সেদিনের মতো বাসায় চলে আসি।
বাসায় এসে আমি আমার বান্ধবী নুরিকে কল দিই আর তাকে বলি, দোস্ত, তোকে একটা গোপন কথা বলার আছে, দয়া করে কাউকে শেয়ার করবি না। এরপর নুরি আমার কাছে কি সেই গোপন কথা জানতে চায়। আমি নুরিকে এরপর জেরিনের কথা বলি। নুরি আগে থেকেই জানতো আমি জেরিনকে মনে মনে অনেক পছন্দ করতাম, তাই তাকে বললাম আমাকে তার ভালোবাসা পাওয়ার জন্য সুযোগ করে দে। আমি নুরিকে জেরিনের কিছু চুল ও একটা ছবি এনে দিতে বললাম। নুরি আমার কথা শুনে অনেক রেগে গেল আর সে এই কাজ করতে পারবে না বলে অস্বীকার করলো। এরপর এক সময় অনেক জোরাজুরি ও কিছু টাকার লোভ দেখিয়ে নুরিকে ওই কাজের জন্য রাজি করিয়ে নিলাম। নুরি পরের দিন আমার জন্য জেরিনের মাথার চুল ও একটা ছবি এনে দেবে বলে সম্মত হয়। কিন্তু এভাবে কয়েকদিন কেটে গেলেও নুরি কোনো খবর এনে দিতে পারলো না। আমি নুরিকে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করলে সে আমাকে জানায় জেরিন অনেক দিন যাবৎ অসুস্থ, তাই সে এই কয়দিন কলেজে যাচ্ছে না। জেরিনের অসুস্থতার কথা শুনে আমার কলেজাটা মোচড় দিয়ে ওঠে। তাই দেরি না করে নুরিকে সাথে নিয়ে আমি জেরিনের বাড়িতে তাকে দেখতে চলে গেলাম। সেখানে গিয়ে জেরিনের খোঁজ খবর নিলাম আর নুরিকে ইশারা করে বললাম জেরিনের সাথে একটা ছবি নেওয়ার জন্য। আমার ইশারার সংকেত পেয়ে নুরি জেরিনের সাথে একটা সেলফি নিয়ে নিল। কিন্তু নুরি বেশ কয়েকবার চেষ্টা করার পরেও কোনোভাবে জেরিনের মাথার চুল নিতে সক্ষম হচ্ছিল না, কেননা জেরিনের পাশে জেরিনের মা ও তার চাচি বসা ছিল। তাই আমরা একসময় সেদিনের মতো জেরিনের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। আমি নুরিকে অনেক বকাঝকা করতে শুরু করলাম। এরপর নুরি আমাকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আগামীকাল আমি ঠিকই জেরিনের মাথার চুল এনে দেব। এই বলে নুরি আমার কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর দিন নুরি এসে আমাকে কিছু চুল এনে দিল। আমিও সেই চুল পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেলাম আর মিরাজকে সঙ্গে নিয়ে তখনই কবিরাজের বাড়িতে রওনা দিলাম। এরপর কবিরাজকে জেরিনের ছবি আর চুলগুলো দিয়ে তার কাজ শুরু করতে বললাম। কবিরাজ জেরিনের ছবি আর চুলগুলো হাতে নিয়ে বলল, তোমরা এখন যেতে পারো, তোমাদের কাজ এখানেই শেষ। এখন আমার কাজ শুরু হয়েছে, আমাকে আমার মতো করে কাজ করতে দাও, আর কোনো চিন্তা করো না। তখনও আমার কোনো ধারণাই ছিল না আমি কত বড় একটা জঘন্য পাপে লিপ্ত হয়ে যাচ্ছি। আমি এই কাজটা স্বাভাবিক একটা কাজ মনে করে সেদিনের মতো বাড়িতে চলে আসলাম আর কবিরাজের ওপর ভরসা করে জেরিনের কাছ থেকে পাওয়া আনন্দ উপভোগ করার জন্য দিন গুনতে থাকলাম। এর কয়েকদিন পরেই আমি যখন কলেজে যাই দেখতে পেলাম জেরিন একটা নীল শাড়ি পরে কলেজে এসেছে। তাকে দেখে মনে হলো আসমান থেকে যেন পরি নেমে এসেছে, এতটাই সুন্দর দেখাচ্ছিল তাকে। আমিও জেরিনের কাছে গিয়ে জেরিনকে বললাম, তোমাকে আজ অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। জেরিন আমার কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলল, তাই নাকি? আমি হ্যাঁ সূচক জবাব দিয়ে জেরিনকে আমার সাথে ঘুরতে যেতে বললাম। জেরিন আমার কথা শুনে আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য সম্মত হলো। এত অল্প সময়ের মধ্যে জেরিন এমন পরিবর্তন দেখে আমি মনে মনে অনেক খুশি হলাম এবং কবিরাজকে ধন্যবাদ জানাতে লাগলাম। কেননা 2 দিন আগেও যেই জেরিন আমাকে কোনো পাত্তাই দিত না, এখন সে আমার এক কথায় রাজি হয়ে গেল। এরপর সেদিন আমি আর জেরিন অনেক ঘোরাঘুরি করলাম। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে নিজেকে অনেক সুখী মনে হলো। সুখী মনে হওয়ারই কথা, মনের মানুষটাকে আজ নিজের করে পেলাম। এসব ভাবতে ভাবতে আমি আমার বাড়ির পাশের পুকুর পাড়ের দিকে হাঁটতে লাগলাম। অন্ধকারে আমি দূর থেকে খেয়াল করলাম পুকুর ঘাটে কেউ একজন একা বসে আছে। কাছাকাছি যেতেই দেখতে পেলাম এটা একটা মেয়ে। মেয়েটিকে দেখে আমি কিছুটা অবাক হলাম, কেননা এই অবেলায় একটা মেয়ে একাকী এখানে বসে আছে কেন। আমি মেয়েটির কাছে গিয়ে ভালোভাবে তাকাতেই দেখতে পেলাম এটা আর কেউ না, এটা আমার জেরিন। আমি জেরিনের পাশে গিয়ে বসে বললাম, আরে জেরিন, তুমি এই সন্ধ্যাবেলায় এখানে একা একা বসে কি করছো? আর তুমি বা আমাদের বাড়ি চিনলে কিভাবে?
তখন জেরিন গম্ভীর গলায় বলল, আমি সব জায়গা চিনি, আর আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সব খবর রাখি। আমি তোমাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম, তাই তোমার পিছু নিয়েছি, আর এখানে এসে বসেছিলাম। আর এমন সময় আমার ছোট বোন আমার দিকে আসছিল আর আমাকে দূর থেকে বলছিল, কিরে ভাইয়া, তুই কার সাথে কথা বলছিস? একা একা অন্ধকারে ওখানে কি করছিস? আমার বোনকে আসতে দেখে আমি জেরিনকে বললাম, হায় হায়, এ কি হলো? এখন তো সে তোমাকে দেখে ফেলবে। এই কথা বলেই আমি ঘাড় ঘুরিয়ে জেরিনের দিকে তাকাবই, ঠিক তখনই দেখতে পেলাম সেখানে জেরিন নেই, যেন মুহূর্তেই হাওয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেছে। পরক্ষণে আমার বোন আমার কাছে এসে বলল, ভাইয়া, তুমি এখানে একা একা কার সাথে কথা বলছো? ওদিকে মা ডাকছে তোমাকে। আমি সাত পাঁচা আর কিছু না ভেবে তখনকার মতো ঘরে চলে আসলাম। রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে গেলাম আর কিছুক্ষণের মাঝেই ঘুমিয়েও পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে আমি আমার রুমে অন্য কারো উপস্থিতি লক্ষ্য করলাম। আমি রুমের ভেতর অন্ধকারে আবছায়ার মতো কাউকে দেখতে পারলাম। এটি একটি মেয়ে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম, কেননা আমার রুম তো ভেতর থেকে বন্ধ করা ছিল। তাহলে একটা মেয়ে কিভাবে আমার রুমের ভেতর ঢুকলো? আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে তুমি? রুমের ভেতর কিভাবে আসলে? ঠিক এরপর মুহূর্তে মেয়েটি আমার অনেক কাছে চলে আসে এবং আমি দেখতে পাই এটা আর কেউ না, এটা আমার জেরিন। তখন জেরিন আমার পাশে এসে বসলো আর আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো সেই সন্ধ্যায় এসেছিলাম, এসেই তোমার রুমের ভেতর প্রবেশ করেছিলাম। কেন, তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছো নাকি? আমি বললাম, আসলে ভয় পাওয়ারই কথা। এত রাতে তুমি আমার রুমের ভেতরে আসলে আমি ভয় পাবো না? আর তাছাড়া এত রাতে একটা একা ছেলের ঘরে একটা মেয়ে আসছে, ভয় তো পাবই। মা শুনলে খবর আছে কিন্তু। ঠিক পরক্ষণেই পাশের ঘর থেকে আমার মা বলে উঠল, কিরে আজিম, এত রাতে তোর ঘরে কে আসলো? তুই কার সাথে কথা বলছিস? উত্তরে আমি বললাম, না মা, কেউ না। তখনই মা আমার দরজায় এসে কড়া নাড়তে শুরু করে। আমি উপায় না পেয়ে জেরিনকে আমার আলমারির ভেতর ঢুকিয়ে দিলাম আর বাধ্য ছেলের মতো গিয়ে মাকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিলাম। মা আমার রুমের ভেতর ঢুকে আমাকে আবারও জিজ্ঞেস করলো, তুই কার সাথে কথা বলছিলি এতক্ষণ ধরে? উত্তরে আমি মাকে বললাম, কই মা, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না, হয়তো তুমি ভুল শুনেছ। কিন্তু মা আমার কথা বিশ্বাস না করে পুরো ঘর চারদিকে ভালোভাবে খুঁজতে শুরু করলো। দরজার পেছনে, খাটের নিচে, সব জায়গা খুঁজেও মা কাউকে খুঁজে পেল না। এরপর মা আরো বেশি সন্দেহপ্রবণ হয়ে যখনই আলমারির ভেতর খুঁজতে যাবে, আমি মায়ের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালাম আর বললাম, মা, এখানে কেউ নেই, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমার কথা উপেক্ষা করে মা আলমারির দরজা খুলে যখনই দেখতে গেল, আমি ঠিক সেই মুহূর্তে চূড়ান্ত ভয়টা উপলব্ধি করতে পারলাম। মা আলমারির দরজা খুলতেই দেখতে পেলাম সেখানে পুরো আলমারি খালি। আমিও হতবাক হয়ে ভাবতে লাগলাম, এই তো একটু আগেই তো জেরিনকে আলমারির ভেতরে ঢুকিয়ে দিলাম, কিন্তু মুহূর্তেই একটা জলজ্যান্ত মানুষ কিভাবে অদৃশ্য হয়ে গেল? এটা কি করে সম্ভব? তখন আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খারাপ কিছু একটা ঘটে চলেছে। পরদিন আমি কলেজে গিয়ে নুরিকে জিজ্ঞেস করলাম, জেরিন কোথায়? নুরি আমাকে জবাব দিল, জেরিন বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, তাই সে কয়েকদিন যাবৎ কলেজে আসতে পারছে না। নুরির এমন কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? জেরিনকে নিয়ে আমি এতদিন যাবৎ ঘোরাঘুরি করছিলাম, তার মানে কি এটা জেরিন ছিল না? তাহলে কে ছিল? মনের ভেতর এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সকল সমস্যার সমাধান খুঁজতে আমি নুরিকে সাথে নিয়ে জেরিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু জেরিনের বাড়িতে গিয়ে আমি অনেক বেশি হতাশ হয়ে পড়লাম। আমার ভালোবাসার মানুষটির এ কি অবস্থা?
তার তার পুরো পরিবর্তন হয়ে গেছে। শয্যাশায়ী অবস্থায় কঙ্কালসার দেহটি নিয়ে পড়ে আছে বিছানায়। তখন আমি জেরিনের মাকে জিজ্ঞেস করলাম, আন্টি, জেরিনের কি হয়েছে? কতদিন যাবৎ এই অবস্থা? তখন তার মা বলল, আজ বেশ কদিন যাবৎ সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাই সে কলেজেও যেতে পারেনি। ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জেরিন যদি এ কদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তাহলে আমি কার সাথে ঘুরে বেড়াচ্ছিলাম? আমার প্রশ্নের কোনো কুলকিনারা না পেয়ে আমি সোজা কবিরাজের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে কবিরাজকে জিজ্ঞেস করলাম, আপনাকে আমি একটা কাজ করতে দিয়েছিলাম, কিন্তু আপনি কি করেছেন? আমি তো আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলতে বলিনি। তখন জবাবে কবিরাজ বলল, তুমি আমাকে যে ছবি আর চুল এনে দিয়েছিলে, আমি ওই হিসাবে কাজ করেছি। আমি তো কাউকে মেরে ফেলার মতো কাজ করিনি। তখন আমি কবিরাজকে জেরিনের সমস্ত কথা খুলে বললাম, আর তখন সে তার শরীরের অবস্থা তেমন একটা ভালো না এটাও বললাম। কবিরাজ বলল, তুমি আমাকে যে ছবি আর চুলগুলো এনে দিয়েছিলে, এগুলো যদি জেরিনের না হয়ে থাকে, তবে এর হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, আসলে কি তুমি আমাকে জেরিনের ছবি আর চুল এনে দিয়েছিলে? তখন আমার মাথায় একটা জিনিস খটকা লাগলো, এখানে হয়তো নুরি কোনো চালাকি করেছে আমার সাথে। তাই তৎক্ষণাৎ আমি নুরিকে ফোন দিয়ে বললাম, আচ্ছা, তোকে যে আমি জেরিনের চুল আর ছবি সংগ্রহ করতে বলেছিলাম, তুই জেরিনের ছবি তো দিয়েছিস, কিন্তু চুলগুলো কার এনে দিয়েছিস? নুরি প্রথমে আমাকে বলতে অস্বীকার করলেও পরে সবকিছু স্বীকার করে বলল, আসলে আমি তোকে জেরিনের ছবি এনে দিলেও তার মাথার চুল কোনোভাবেই সংগ্রহ করতে পারছিলাম না। তুই জেরিনের চুলের জন্য অনেক জোরাজুরি করাতে আমি এক প্রকার বাধ্য হয়ে অন্য পথ অবলম্বন করলাম। আমি কলেজ থেকে ফেরার পথে একটা পরিত্যক্ত হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর সেখানেই একগুচ্ছ লম্বা চুল দেখতে পেলাম। আর ওই চুলগুলো দেখে আমার মাথায় আসলো, এটা জেরিনের চুল বলেই চালিয়ে দেব। তাই আমি বেশি কিছু না ভেবে কুড়িয়ে পাওয়া ওই চুলগুলো এনে তোকে দিয়েছিলাম। নূরের কথাগুলো শুনে আমার বুঝতে বাকি রইল না আসলে মূল ঘটনাটা কি ঘটে চলেছে। তখন আমি কবিরাজকে বিষয়টি জানাই আর এর একটা সমাধান করতে বলি। তখন আমার কথা শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আমার জিনের মাধ্যমে খবর নিয়ে দেখলাম, তুমি আমাকে যে কালো জাদু করিয়েছ, সেখানে আমি জেরিনের নাম ও ছবি ব্যবহার করলেও তার চুলের পরিবর্তে আমি ব্যবহার করেছি আত্মহত্যা করা একটা মৃত মেয়ের চুল। আর সেই চুল দিয়ে কালো জাদুর প্রক্রিয়া সম্পন্ন করার ফলে আত্মহত্যা করা লাশটির অতৃপ্ত আত্মা আবারও জেগে ওঠে। আর সেই আত্মাটি জেরিনের রূপ ধরে তোমার সংস্পর্শে আসে, আর সেই আত্মাটি জেরিনকে বাজেভাবে ঘায়েল করে তার শরীরে ভর করে। তাই জেরিনের শরীরের এমন অবস্থা হয়েছে। আমি যেহেতু এই কালো জাদু নিয়েই সম্পন্ন করেছি, এখন আর প্রতিকার আমার দ্বারা সম্ভব হবে না। কবিরাজের এমন কথা শুনে আমি আরো বেশি চিহ্নিত হয়ে পড়লাম আর রেগে মেগে ওখান থেকে চলে আসলাম। এরপর আমি জেরিনের বাড়িতে গিয়ে তাকে আবারও দেখে আসলাম। জেরিনের অবস্থা আরো শোচনীয় হয়ে আসছিল, আর ওই পরিস্থিতি আমি নিজ চোখে দেখে সহ্য করতে পারছিলাম না। তখন আমি নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে জেরিনকে বললাম, বিশ্বাস করো জেরিন, আমি তোমাকে এমন অবস্থায় দেখতে চাইনি। আমি তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার কথা শুনে জেরিন ভ্রু কুঁচকিয়ে বলল, আজিম, তুমি কি ফাজলামি করার জায়গা পাও না? আমি মৃত্যুর সাথে লড়াই করছি আর তুমি আমাকে ভালোবাসার গল্প শোনাচ্ছ। দয়া করে তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি এসব ভালোবাসার কথা শুনতে চাই না। জেরিনের কথা শুনে বুঝতে পারলাম আমি তার উপর কালো জাদু করলেও সে
আমার প্রতি বিন্দুমাত্র আসক্তি হয়নি। তার মানে কালো জাদুর প্রভাব তার উপর ভালোভাবে কাজ করেনি, বরং হিতে বিপরীত হয়ে তার শরীরের ক্ষতি হয়েছে। আমি বেশি কিছু চিন্তা না করে জেরিনের বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেইন রোডের পথ ধরে আমি হেঁটে আসছিলাম আর মাথায় এক গাদা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার চোখের সামনে দেখতে পেলাম একটা মালবাহী ট্রাকের উপস্থিতি। সম্ভবত ট্রাকটি আমায় চাপা দিয়ে চলে গেল, কেননা এরপর মুহূর্ত থেকে আমার আর কিছু মনে নেই। আমি চেতনা ফিরে পেতে নিজেকে অনেক বেশি হালকা মনে করলাম। এতটাই হালকা মনে হচ্ছিল নিজেকে যেন আমার শরীরটা একখণ্ড মেঘ রাশি। আমি দেখতে পেলাম হাসপাতালের একটা বেডে আমাকে শুইয়ে রাখা হয়েছে এবং আমার চারপাশে অনেক আত্মীয় স্বজন এসে ভিড় করেছে। আমার মা ও আমার ছোট বোন আমার শরীর ধরে অঝরে কাঁদছে। আমি কিছুই বুঝতে না পেরে পরিস্থিতি সামলে দেওয়ার জন্য আমার মা আর ছোট বোনকে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে, তোমরা এভাবে কান্না করছো কেন? কিন্তু কেউই আমার প্রশ্নের কোনো জবাব দিল না। আমি আশ্চর্য হয়ে আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? তোমরা এভাবে কান্না করছো কেন? তখন আমি শোয়া থেকে উঠে দাঁড়ালাম। আমি পরবর্তী দৃশ্য দেখে জীবনের সর্বোচ্চ ভয়টা পাই। আমি দেখতে পেলাম আমার চোখের সামনে ঠিক আরেকজন আমি বেডে শুয়ে আছি, আর আমাকে একটা সাদা কাপড়ে ঢেকে রেখেছে, আর তার পাশেই মা বোন সহ সবাই কান্নাকাটি করেই যাচ্ছে। আমার সাথে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তাই চিৎকার করে বলে উঠলাম, কি হয়েছে, তোমরা এইভাবে কান্না করছো কেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না? তখনই আমার মায়ের মুখ থেকে আসা প্রলাপ শুনে আমি নিশ্চিত হলাম আমি মারা গিয়েছি। তার মানে এখন কি আমাকে এখানে উপস্থিত কেউই দেখতে পাচ্ছে না? আমি বারবার সবাইকে ডেকে বলতে চেয়েও কিছু বলতে পারছিলাম না। এরপর এক প্রকার বাধ্য হয়েই আমি ভেবে নিয়েছি আমি মারা গিয়েছি, আর আমার ডেড বডিটা এখন হাসপাতালের বেডে পড়ে আছে। অল্প কিছুক্ষণ পরেই একজন সাদা অ্যাপ্রন পরা মহিলা ডাক্তার এসে আমার মৃতদেহটা শেষবারের মতো পরীক্ষা করে দেখলো। আমার গায়ের উপর থেকে কাপড়টি সরাতেই আমার শরীরটা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। ক্ষত বিক্ষত আমার খুব বাজেভাবে থেতলিয়ে গিয়েছে আমার পুরো দেহটা। মুখটা দেখার মতো অবশিষ্ট ছিল না। মুখ থেকে চামড়াগুলো ছিলে পড়ে গিয়েছিল। দেহটা নিথর হয়ে যাওয়ার এতক্ষণ পরেও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি আমার আত্মাটি দেহ থেকে বের হয়ে এসব অস্বাভাবিক কিছু দেখছে? এমন করুণ মৃত্যু তো আমি কখনোই কামনা করিনি। তাহলে আজ কেনই বা আমার সাথে এমনটা ঘটল? এরপর শুরু হলো আমার উপর দুনিয়াবি চূড়ান্ত নির্যাতন। আমার লাশটি মর্গে পাঠানো হলো। মর্গের এক কোণে একটি স্ট্রেচারে আমার লাশটি রাখা হলো। কিছুক্ষণ পরে একজন মাতাল লোক আমার লাশটির কাছে আসলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলাম। তখন আমি বুঝতে পারলাম এই মাতাল লোকটি মর্গের ডোম। তার মানে সে এখন আমার শরীরটা কেটে ক্ষতবিক্ষত করে দেবে। একটু পর আমার ভাবনা সত্যি হলো। একজন ডাক্তার ও সাথে একজন পুলিশ আসলো, আর তাদের উপস্থিতিতে সেই ডোম আমার লাশটিকে সামনের দিকে নিয়ে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে একটানে আমার বুকটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে ফেললো। এরপর মাতাল ডোমটি এক এক করে আমার কলিজা, ফুসফুস সহ বিভিন্ন অর্গানগুলো খুলে খুলে চেক করলো। তারপর বাটালের ধারালো প্রান্তটা আমার মাথায় ঠেকিয়ে হাতুড়ি দিয়ে একটা আঘাত করে আমার মাথার আস্ত খুলিটা ফাটিয়ে ফেললো। মস্তিষ্ক চেক করে তাদের যাবতীয় ফর্মালিটি পূরণ করে একটা বড় সুই দিয়ে আমার পুরো দেহটা সেলাই করে দিল। কিন্তু মাতাল ডোমটি ভুল করে আমার হৃৎপিণ্ডটা পুনরায় প্রতিস্থাপন করেনি। পরক্ষণে এই কথাটা তার মনে পড়তেই ঝামেলা এড়িয়ে আমার হৃৎপিণ্ডটা ময়লার স্তূপে ছুঁড়ে ফেলে দিল। আমি তাকে চিৎকার করে বলছিলাম, ভাই ভাই, আমার সাথে এমনটা করবেন না, দয়া করে আমার হৃৎপিণ্ডটা ফিরিয়ে দিন।
কিন্তু আমার কথা যেন তাদের কান অবধি পৌঁছালো না। কথাগুলো চার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার আমার কানে এসে পৌঁছালো। একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো মর্গের সামনে। জীবনে কত লাশ নিয়ে যেতে দেখেছি অ্যাম্বুলেন্স করে, কিন্তু আজ আমি আমার নিজের লাশ নিয়ে যাব এই গাড়িতে। মাইক্রোবাসের ওপর রং বেরঙের লাইট জ্বলে ওঠা অ্যাম্বুলেন্স নামক সেই গাড়িটাও দেখে আমি আজ অনেক ভীত। জড়সড় হয়ে এক কোণে গিয়ে দেখছিলাম কে কি করছে। সবাই আমার লাশটি গাড়িতে তুলে নিল আর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে পৌঁছাতেই পাড়া প্রতিবেশীরা সবাই আসলো আমার লাশ দেখতে। এদিকে কেউ কেউ বড়ই পাতা আর গরম পানি নিয়ে ব্যস্ত, কারণ আমার মৃতদেহটিকে শেষ বিদায়ের গোসল দিতে হবে। সবাই কত আদর যত্ন করে আমার দেহটি গোসল দিল। গোসলের পর সাদা কাফনে মুড়িয়ে গোলাপ জল আর নেপথলিনের সুগন্ধি ছড়িয়ে দিল। আহ, সেই কি মন কাড়া সুগন্ধ আমার নাকে স্পষ্ট অনুভব করতে পারছি। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কত করে বোঝালাম আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি সবার পাশেই আছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। কেউ কেউ ব্যস্তময়ী কণ্ঠে বলে উঠল, দেরি করলে চলবে না, লাশের দাফন করাতে হবে। এ কি, তার মানে তারা এখন আমাকে কবরে নিয়ে যাবে? শত বাধা দেওয়ার পরও আমি সফল হতে পারলাম না। সবাই মিলে আমার মৃতদেহটিকে খাটিয়ায় তুলে নিয়ে আমাদের পারিবারিক কবরস্থানের দিকে রওনা দিল। আহ, কত মৃত মানুষের খাটিয়া আমি বহন করেছি এই কাঁধে, আর আজ আমাকেই সবাই বহন করে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। জন্ম জন্মান্তরের সেই মায়া ছিঁড়ে পরিবারের পরিজন সবাইকে দূরে ঠেলে দিয়ে আমি চলে যাচ্ছি আমার আপন নিরে, যে ঠিকানায় রয়েছে সবার চিরস্থায়ী ঘর। এই দুদিনের দুনিয়া মিশে মায়া কেবল ছলনা। সবার পিছে পিছে আমিও হেঁটে যাচ্ছিলাম কবরস্থানের দিকে, কিন্তু কিছু করার নেই। আমি যেতে না চাইলেও অদ্ভুত এক শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে তাদের সাথে। পরক্ষণেই আমার নজর পড়ল আমার খাটিয়ার ওপর বীভৎস একটা দৃশ্য। আমি আটকে উঠলাম দেখে খাটিয়ার ওপর আমার মৃতদেহটির পাশে একটা বিশাল দেহ বীভৎস কুকুর আমার মৃতদেহটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু আজব ব্যাপার হলো, এই বিষয়টি কেউ লক্ষ্য করলো না। আমি চিৎকার করে সবাইকে বারবার বলছিলাম, আপনারা খাটিয়া থামান, কুকুরটি তাড়ান, কিন্তু আমার শব্দে তাদের কান অবধি পৌঁছায় না। অবশেষে কবরস্থানে এসে পৌঁছলাম। আমার বাবা ভাই সহ সবাই আমার মুখটি শেষবারের মতো দেখে নিল আর পরম যত্নে আমাকে কবরে শুইয়ে দিল। পরক্ষণেই আমি নিজেকে আবিষ্কার করলাম কবরের ভেতর, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। পরক্ষণেই অনুভব করতে লাগলাম আমার আশেপাশে অনেকগুলো বিষধর সাপ এসে ফুসফুস করছে, যেন তারা সবাই মিলে আমার জন্য অপেক্ষা করছিল। মুহূর্তে সব বিষধর সাপগুলো একযোগে আমাকে একের পর এক ছোবল দিতে শুরু করলো। এসব বিষাক্ত সাপের ছোবলে আমি সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে রইলাম। পরক্ষণে মা গো, আল্লাহ গো বলে বিকট একটা চিৎকার দিয়ে আমি উঠে বসলাম। আমার চিৎকারে পুরো হাসপাতাল কেঁপে উঠল। আমার পুরো শরীরটা ঘেমে একাকার হয়ে গিয়েছে। এ কি, আমি চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম এসব। আমার চিৎকার শুনে পাশে শুয়ে থাকা আমার মা ঘুম থেকে জেগে উঠল। হাসপাতালের ডাক্তার নার্স সবাই এগিয়ে আসলো। তার মানে আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম। ডাক্তার এসে আমাকে চিৎকার করার কারণ জিজ্ঞেস করলে আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমার মায়ের কাছে জানতে চাইলাম আমি হাসপাতালে কেন। তখন মা বলল, তুই জেরিনদের বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়েছিলি। আশেপাশে থাকা লোকজন তোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে, আর আমরা খবর পেয়ে এখানে এসেছি। এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। গত 2 দিন যাবৎ তোর কোনো হুঁশ ছিল না। এরপর আমি অনুভব করলাম আমার শরীরে প্রচণ্ড ব্যথা।
গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে শরীরের অনেক জায়গায় ফেটে গিয়েছে, ছিলে গিয়েছে। এরপর থেকে শুরু হয় আমার সাথে নানান নির্যাতন। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে সব কিছুতেই বাধা দেয়। আজ পর্যন্ত আমি এইসব বিষয়ে কারোর সাথে কথা বলার সাহস পাই না। কারোর সাথে কথা বলতে গেলেই আমার সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা মনে পড়ে। আমি এখন বেঁচে থেকেও লাশ হয়ে আছি। তাই হুজুর, অনেক খবরাখবর নিয়ে আপনার সন্ধান পেয়েছি। এখন আপনিই পারেন আমাকে সাহায্য করতে আর এই বন্দি দশা থেকে উদ্ধার করতে। আজিম এসব কথা বলে এক মুহূর্তের জন্য থামলো। তার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে আমি শুনছিলাম। এরপর আমি কিছুক্ষণ একাকী সময় কাটিয়ে আমার সাহায্যকারী জিনদের সাথে কথা বলে আজিমের ব্যাপারে কিছু তথ্য আদায় করে নিলাম। তখন আজিমকে বললাম, তুমি জেরিনের ওপর কালো জাদু করে যেই জঘন্য পাপ করেছ তার শাস্তি অনিবার্য। কারণ কালো জাদু করা এমন একটি পাপ যার শাস্তি মানুষ আখিরাতে পাওয়ার আগেই দুনিয়াতেও ভোগ করে। যদি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে বলি, তাহলে হয়তো এটি ছিল তোমার জন্য একটি আগাম সতর্ক বার্তা। হয়তো আল্লাহ তাআলা চেয়েছেন তুমি তোমার পাপ মোচন করে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ফিরে আসো। তোমার উপর কালো জাদুর সেই অশরীরী এখনো ভর করে আছে, তাই সে তোমাকে আল্লাহ বিমুখ করে রেখেছে। তোমাকে ভালো কোনো কাজে অগ্রসর হতে দিচ্ছে না। আমি তোমার উপর রুকাইয়া করে সেই অশরীরীকে তাড়ানোর ব্যবস্থা করছি। আর একটা তাবিজ তোমাকে সাথে দিচ্ছি, তুমি তাবিজটি জেরিনকে দিও, কেননা সেও কালো জাদুতে আক্রান্ত। তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে আর আর ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলবে। আর অতীতের করা পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এতটুকুই ছিল আজিমের সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। এরপর আজিমকে প্রয়োজনীয় তদবির দিয়ে দিলে সে তার সঠিকভাবে পালন করায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আর সে নিয়মিত নামাজ আদায় করে। তো শ্রোতা বন্ধুগণ, এই ছিল আজকের ল্যাংড়া কবিরাজের একটি কালো জাদুর ঘটনা। পরিশেষে বলবো, যদিও আমরা আমাদের তকদিরের বিপরীতে কিছু স্বার্থ হাসিলের জন্য কালো জাদুর মতো নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়ি, কিন্তু কালো জাদু কখনো সুফল বয়ে আনে না। আর এই ঘটনাটা তারই জলজান্ত প্রমাণ। আশা করছি ঘটনাটি সবার ভালো লেগেছে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকে শুনতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ঘটনায়। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আপনার ঘটনায় আজকে আমরা ভিন্ন রকম একটা স্বাদ পেলাম। একাধারে যেরকম ভয়ের অনুভূতি ছিল, তেমনি শিক্ষামূলক কিছু ছিল। সব মিলে ভাই একটা ফুলফিল প্যাকেজ। ধন্যবাদ ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনাটি ভীষণ রকম ভালো লেগেছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব উজ্জ্বল চাকলাদার ভাইয়ের ভ্যাম্পায়ার নামক ঘটনাটিতে। ঘটনাটি আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করছি। মাস দেড়েক আগের কথা। রাতে খেয়ে আমি, সুমন আর নীলু যে যার মতো পড়ছিলাম। সারাদিন প্রচুর খাটুনি ছিল, ল্যাব আর ক্লাস নিয়ে। ঘুম ঘুম ভাব সবার চোখে, তারপরেও কেন যেন ঘুম আসছিল না। তিনজন গল্প শুরু করলাম, যদি ঘুম আসে এই ইচ্ছায় আর কি। মিলু বোতল নিয়ে পানি আনতে গেল।
আমি আর সুমন প্ল্যান করলাম মিলু ফিরে আসার সময় ওকে দরজার পাশ থেকে ভয় দেখাবো। তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম আমরা। মিলু দরজা খুলতেই আমরা হো হো করে হেসে উঠলাম, কিন্তু মিলুর কোনো ভাবান্তর হলো না। আমরা হতাশ হয়ে বসে পড়লাম। আমার কাছে বিস্কিট ছিল, তাই খেয়ে পানি খেলাম আমরা। মিলু বলল, আমার কাছে একটা নতুন ইংলিশ মুভি আছে ভ্যাম্পায়ারের, চল দেখি সবাই মিলে। অনেকদিন ধরে রুমে একসাথে মুভি দেখা হয় না। ওর কথায় আমি আর সুমন রাজি হয়ে গেলাম। মিলুর খাটে গিয়ে বসলাম। বুধবার রাত, একটা মুড়ি পার্টি হলে মন্দ হয় না। পাশের রুমের ইমরানকে ডাকলাম। ইমরান মুড়ি আনতে গেল। আমরা সবাই গোল হয়ে বসলাম। মুড়ি ঢালার জন্য মিলুর খাটে পেপার বিছানো হলো। মুড়ির গন্ধ পেয়ে এর মাঝে আবার কোত্থেকে যেন মাসুদ এসে হাজির হয়েছে। আজকে পার্টি জমবে ভালোই। মুভি শুরু হয়ে গিয়েছে। হরর মুভি দেখে আমাদের ভয় লাগার বদলে চরম হাসি পাচ্ছিল। ভ্যাম্পায়ারদের কীর্তিকলাপ দেখে মজাই পাচ্ছিলাম। মুভির নাম ড্রাকুলা। নায়ক হলো ম্যাট্রিক্স মুভির নিউ। তিনটা নারী যে উত্তম ভঙ্গিতে নায়কের রক্ত চষার চেষ্টা করছে, তাতে করে আমাদের ভালো লাগার বদলে অন্যরকম অনুভূতিতে সুরসুরে কেঁপে উঠছিলাম। মিলু তো ভালো মুভি চালিয়েছে দেখছি। মাসুদ আবার এইসব মুভিতে হালকা অ্যালার্জি আছে। ও ফোনে কথা বলার নাম করে বারান্দায় চলে গেল। মনে হয় ছাত্রী হল থেকে জরুরি কল। অবশ্য জিজ্ঞেস করলে বলবে যে তার ছোটবেলার কোনো বন্ধু হয়তো কল দিয়েছে। যাই হোক, মুড়ি খাওয়া শেষ হবার সাথে সাথে যেন আমাদের মুভি দেখার আগ্রহটাও দমে গেল। মিলু বলল, চল বারান্দায় বসে চাঁদ দেখি। সুমন আর আমার তেমন কোনো সাড়া না পেয়ে একাই চলে গেল বারান্দায়। আবার ডাকলো আমাদের। বেচারা ডাকছে, না গেলে কেমন যেন দেখায়। তাই আমি আর সুমন গেলাম তার আতলামিতে সামিল দিতে। না, আসলে বেশ ভালোই চাঁদ উঠেছে, পুরো পরিষ্কার আলো, বই পড়া যাবে মনে হয় এরকম। প্রাচীন মনীষীদের কথা মনে পড়ে গেল। তারা তো আলোর অভাবে রাতের বেলায় চাঁদের আলোতেই পড়তেন। আচ্ছা, আমি বুঝি না ওনারা দিনের বেলায় কি করতেন? ঘুমাতেন নাকি ঘোড়ার ঘাস কাটতেন? এমন সময় সুমনের ফোনে একটা কল এলো। বেশ বিরক্ত মনে হলো সুমনকে। এত রাতে কল এলে কার না বিরক্ত লাগার কথা। তাও আবার ঘুম ধরছে না এমন সময়। রিসিভ করতে না করতেই কলটা কেটে গেল। কেটে যাবার একটু পরেই মিলুর ফোনে কল, সাথে সাথেই আমার ফোনে। আমিও রিসিভ করতে পারলাম না, তার আগেই ফোনটা কেটে গেল। আমরা তো তিনজনেই অবাক। কে মজা করছে আমাদের সাথে? মোবাইল সেটটি বের করে আমরা নাম্বারগুলো দেখলাম। ভিন্ন ভিন্ন নাম্বার, তবে একটার সাথে আর একটার মিল আছে। কিন্তু আমাদের আর রাতের বেলায় খুঁজতে ইচ্ছে করলো না কি সেই মিল। আমরা আবার গল্প শুরু করলাম। কিছুক্ষণ পর আবার কল, সুমনের কাছে। এবার ও রিসিভ করলো কলটা। উপাস থেকে কি বললো আমরা জানি না, তবে সুমনকে দেখে মনে হলো কিছু সিরিয়াস হবে হয়তো। ও শুধু হ্যাঁ হ্যাঁ এসবই বলছে। শেষে বলল, আসছি, এই বলে কলটা কেটেও দিল। আমি আর মিলু কিছু বুঝলাম না, ভাবার মতো একে অপরের দিকে তাকালাম। সুমন ফোন রেখে বলল, ঢাকা মেডিকেল থেকে কল করেছিল। তাদের কাছে একটা মুমূর্ষ রোগী আসছে কিছুক্ষণ আগেই। প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্ত দরকার। এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না দেখে সুমনকে কল দিয়েছে সেখানকার লোক। যেতে বলেছে এখনই। সুমন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিল। আমাদেরও রেডি হতে বলল। আমি আর মিলু ভাবলাম ওকে এত রাতে একলা ছাড়া ঠিক হবে না, তাই আমরাও রেডি হয়ে নিলাম। রুমে তালা দিয়ে বের হলাম হল থেকে। রিক্সা পাওয়া যাবে না এত রাতে, তাই হেঁটেই রওনা দিলাম। বুয়েট থেকে তো আর বেশি দূরে না, হেঁটে যেতে কয়েক মিনিট লাগবে মাত্র। আর রাস্তা তো আমাদের চেনাই আছে। আমি কানে FM রেডিও লাগালাম। মিলু আর সুমন গল্প করতে করতে এগুতে থাকে। আমি তখন হালকা হালকা শুনতে পাচ্ছিলাম
মিলু আতলামি শুরু করেছে, চাঁদের বর্ণনা দিচ্ছে, জ্যোৎস্নার গুণ কীর্তন করছে। আমি মনে মনে হাসতে থাকি। যে ছেলেটা প্রোগ্রামিং করতে গিয়ে খাওয়া গোসল ভুলে যায়, তার মুখে মেঘে ঢাকা চাঁদের কথা শুনে একটু অবাকই হতে হয়। বুয়েট শহীদ মিনার পার হয়ে আমরা আহসানুল্লাহ হলের পাশ দিয়ে ঢাকা মেডিকেলের দিকে চলতে থাকি। আমি খেয়াল করলাম আসলেই সুন্দর চাঁদ উঠেছে। ইএমই বিল্ডিংয়ের ঠিক উপরে, যেন ছাদে উঠলেই ছোঁয়া যাবে চাঁদটাকে। আমিও মনে মনে একটু হাসলাম, কেননা আমিও দেখি মিলুর মতো আতলে হয়ে গেলাম। বক্সিবাজার মরে গেলাম খুব তাড়াতাড়ি। আজব তো, একদম ফাঁকা, সবগুলো দোকানপাট বন্ধ। অবশ্য এত রাতে খোলা থাকার কথাও না, তবে পেনাং তো বন্ধ থাকার কথা না। আমি খেয়াল করলাম মেডিকেল হলের দিকে, সব লাইট বন্ধ মনে হচ্ছে। সবচেয়ে ভয় পেলাম তখনই যখন দেখি রাস্তায় আজ কোনো টহল পুলিশও নেই। এরকম তো হবার কথা না, একটা মানুষজনও নাই, গাড়িও নাই। আমি খুব ভয় পেতে শুরু করলাম, তবে ভাব নিলাম যেন কিছুই হয়নি। ওরা দুইজন জানতে পারলে পরে আমাকে জ্বালিয়ে মারবে, তাই চুপচাপ ওদের সাথে হাঁটতে থাকলাম। আমরা মোড় ধরে যাচ্ছি। মিলু জিজ্ঞেস করলো, বামে যাব নাকি ডানে যাব রে? আমি কিছু বললাম না। সুমন বলল, ইমার্জেন্সিতে যেতে বলেছে, তাই সোজা চানখার পোলের দিকে যা। আমরা চানখার পোলের দিকে এগোতে থাকলাম। আর রাস্তার দুপাশের দোকানগুলো, শাটারগুলো কেমন জানি জেলখানার রডের মতো দেখাচ্ছে। আমি সুমন আর মিলুর মুখের দিকে তাকালাম। ওদের মুখও শুকনো লাগছে। বুঝতে পারলাম ওরাও ভয় পাচ্ছে, কিন্তু স্বীকার করছে না, আমার মতোই ভাব নিচ্ছে। অবশেষে আমরা ইমার্জেন্সি গেটের কাছে গিয়ে পৌঁছালাম। আজই প্রথম দেখলাম এখানকার ফার্মেসিগুলো বন্ধ, অথচ আমি দেখেছি সারা রাত এগুলো খোলা থাকে। কাউকে যে জিজ্ঞেস করব ব্লাড সেন্টারটা কোন দিকে, তারও চান্স নেই। কেউ থাকলে তো জিজ্ঞেস করা যায়। আন্দাজে আমরা চলতে থাকি। দেখি কে যেন ঘুপটি মেরে কলাপসিবল গেটের পাশে বসে আছে, সারা গায়ে চাদর জড়ানো, মাথায় মাফলার পেঁচানো। আমার তো হাসি পেয়ে যাচ্ছিল তাকে দেখে। এই গরমের সময় এমন পোশাক দেখলে কার না হাসি পাবে। তবে আমার হেসে ফেলার আগে মিলু ফিস ফিস করে বলে উঠল, এই যে, শুনতে পাচ্ছেন? একবার ডাক দিতেই লোকটা মাথা তুলে তাকালো, মনে হয় জেগেই ছিল। আমিও অন্ধকারে খেয়াল করলাম তার চোখ দুটো যেন জল জল করছে। কেন জানি মনে হচ্ছে লাল লাল একটা আভা আছে তার চোখে। সুমন বলল, ব্লাড নেয় কোথায়, বলতে পারেন কি? লোকটা এমনভাবে তাকালো যেন আমরা তাকে প্রশ্ন করে মহা অপরাধ করে ফেলেছি। এক্ষুনি যেন আমাদের গর্দান নেওয়া হবে, এরকম ছিল তার চাহনি। তখন সেই লোকটি বলল, এত দেরি হলো কেন? কর্কশ কণ্ঠে কে যেন কথাগুলো বলে ওঠে। খেয়াল করে দেখলাম ওই লোকটিই বলছে। মানুষের স্বর যে এমন বাজে আর বিশ্রী হতে পারে আমার জানা ছিল না। তখন সেই বৃদ্ধ লোকটি আবারও বলে উঠল, আমি কি সারা রাত এখানে জেগে থাকবো নাকি? আমি খুব অবাক হলাম। বাপ রে, মনে হয় আমরা আমাদের নিজের প্রয়োজনে এসেছি, তাকে সময় দিয়ে আমরা দেরি করে ফেলেছি। তখন সেই লোকটি আবারও বলে উঠল, আসেন, আমার সাথে আসেন। এই বলেই গেট খুলে আমাদেরকে ভিতরে যেতে বলল। আমরা বুঝতে পারলাম আমাদের জন্যই হয়তো বসেছিল লোকটি। আমরা তাকে ফলো করলাম, ভেতরে ঢুকলাম। আমাদেরকে একটা ওয়ার্ডের দিকে নিয়ে গেল। আমাদেরকে ভেতরে দিয়েই বাইরে চলে গেল। যাবার সময় বলে গেল আমরা যেন কোনো কথা না বলি, বাইরে না যাই। সুমন কিছু বলতে যাচ্ছিল, মিলু ওকে আটকালো। লোকটা বাহির থেকে দরজা বন্ধ করে দিল। বুঝলাম না, দরজা বন্ধ করার কি আছে? আমি কান থেকে রেডিওর হেডফোন খুলে ফেলেছি। কেন যেন ভয়টা আরো বেশি লাগছে।
এবার ওদেরকে ভয়ের কথাটা বলেই ফেললাম। ওরাও স্বীকার করলো। আধ ঘন্টা ধরে বসে আছি, কারো আসার কোনো নামগন্ধ নাই। আমরা জড়সড় হয়ে বসে আছি চুপচাপ, কারো মুখে কোনো কথা নাই। হঠাৎ ভেতরের দরজা খুলে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। সুমন গিয়ে উকি দিল, কেউ নাই ভেতরে। ফিরে আসার সময় একটা কণ্ঠ তাকে ডেকে উঠে বলল, সুমন, তুই প্রথমে আয়। তুই তুকারি করে ডাকছে কেন? আমি মিলুকে জিজ্ঞেস করলাম। আমার কথা শেষ হতে না হতেই আবার ভেসে আসলো সেই কণ্ঠ। এই কে কথা বলে রে? যে কথা বলছিস এরপর তুই আসবি সুমনের পর, তারপর অন্যজন। আমার রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি আর মিলু কেন? আমাদের তো রক্ত দেবার কথা না। তাহলে? আমার মাথাটা ঘুরে ওঠে। মিলুর দিকে যে তাকাবো সেই সাহসটাও পাচ্ছি না। মনে হচ্ছে তাকিয়ে দেখবো মিলু আমার দিকে লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি আমার পায়ের দিকে তাকাই, দেখি ফোঁটা ফোঁটা রক্ত। ভালো করে খেয়াল করে দেখি পুরো মেঝে জুড়েই রক্ত। কেউ কিছুক্ষণ আগেই মুছে দিয়ে গেছে হয়তো, এরকমটা বোঝা যাচ্ছিল। এরকম ভাবে তো রক্ত পড়ে থাকার কথা না। আমি মিলুকে দেখাবো ভাবলাম। ওর দিকে তাকাতেই যে দরজা দিয়ে ঢুকেছিলাম তা খুলে গেল। দেখি পাহারাদার লোকটা, তবে চাদর আর মাফলার নাই, খালি গায়ে এসেছে এবার। গায়ে এক ফোঁটা মাংসও নেই, হাড় ঝিরঝিরে। দেখে আমার তো অজ্ঞান হয়ে পড়ে যাবার মতো অবস্থা। কোনো মতে মিলুকে আঁকড়ে ধরি। তখন সেই লোকটি আমাদের উদ্দেশ্য করে বলে, তোদের মোবাইল ফোনগুলো দিয়ে দে তাড়াতাড়ি। আমি নিজের অজান্তেই আমার পকেট থেকে আমার ফোনটা বের করে মিলুর হাতে দেই। মিলু আমাদের দুইটা ফোন তার হাতে তুলে দেয়। লোকটা এবার হাসতে থাকে। আমি তাকিয়ে দেখি লোকটার উপরের পার্টির দুইটা দাঁত অনেক বড় বড়। আমার রক্ত হিম হয়ে আসে। আমার ধারণা মিলু দেখেছে এসব। শিওর হলাম যখন দেখলাম মিলু আমার হাত শক্ত করে আঁকড়ে ধরেছে। আমার মনে হলো আজ বোধ হয় আমরা শেষ। আজই মনে হয় আমাদের জীবনের শেষ রাত। আমি আল্লাহ আল্লাহ করতে লাগলাম, চোখ বন্ধ করে ফেললাম। বারবার মনে হচ্ছিল এই বুঝি কেউ আমার গলায় কামড় বসালো। চোখ বন্ধ করে স্পষ্টভাবে অনুভব করতে পারছিলাম, মনে হচ্ছিল আমাদের দুজনকে কিছু অশরীরী প্রাণী কামড়ে কামড়ে খাচ্ছে। আমি চোখ খুলতে পারছি না। হঠাৎ সুমনের কথা মনে হলো। বেচারা মনে হয় এতক্ষণে শেষ। আমার কান্না আসে, ভাবলাম চিৎকার করি। চিৎকার দিতে গেলাম, দেখি কোনো জোর নেই। কেউ যেন আমার গলা চেপে ধরে রেখেছে। আমি চোখ খুললাম, দেখি সত্যি সত্যি আমাদের গলা চেপে ধরে আছে কিম্ভূত কিমাকার একটা প্রাণী। জিভটা ইয়া বড় হয়ে আছে। এক হাতে আমার গলা আর অন্য হাতে মিলুর গলা টিপে ধরে আছে। আমাদের টেনে নিয়ে এগোতে থাকে ভেতরের ঘরের দিকে যাওয়ার জন্য, যেখানে সুমনকে নিয়ে গেছে। আমি বাধা দিতে থাকি, মিলু টান দেয়। লোকটার গায়ে প্রচণ্ড শক্তি। আমাদের দুজনকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। চামড়া ঢিলা মানুষের গায়ে যে এত শক্তি হতে পারে আমার জানা ছিল না। অবশ্য ওটা তো মানুষ না, রক্তকেকো মানুষ। আমি আমার শেষ সময়টুকু ভাবতে থাকি। এমন সময় বিকট একটা চিৎকার। সুমনের কণ্ঠ মনে হলো। তার মানে ও এখনো বেঁচে আছে। চিৎকারটা আরো কাছে আসতে থাকে। মনে হচ্ছে সুমন দৌড়াচ্ছে আর চিৎকার করছে। খুব কাছে, দরজার ওপাশে এসে গেছে মনে হচ্ছে। হঠাৎ দরজাটা খুলে গেল। সুমন দৌড়াচ্ছে। সুমনের ধাক্কায় আমাদের যে লোকটা ধরেছিল সে পড়ে যায়। আমি আর মিলু পড়ে যাই। তখন সুমন বলে ওঠে, পালা, দৌড়া। আমি আর মিলু কি বুঝলাম জানি না, মনেও নেই। শুধু মনে আছে প্রচণ্ড একটা দৌড় দিয়েছিলাম সেই রাতে। পিছন ফিরে তাকাইনি। কলাপসিবল গেট খোলা ছিল। তারা ভাবতেও পারেনি যে এমনটা হতে পারে, তাই আর গেট লাগায়নি।
এখনো ভাবি গেটটা যদি বন্ধ থাকতো তবে কি হতো। না, আর ভাবতে চাই না সেই রাতের কথা, যেটা মনে হলে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায়। ইমার্জেন্সি থেকে বের হয়ে দেখি আকাশে চাঁদ নেই, সব দিক অন্ধকার। দৌড়ানোর সময় মিলু পড়ে গিয়েছিল হুঁচট খেয়ে, আর আমার পায়ের যে আঙ্গুলটা উঠে গেছে, ডাক্তার বলেছে এটা আর ভালো হবে না। তাতেই বাকি, বেঁচে আছি যে সেটাই কম কিসে। বাস্তবে যে এমন হবে কল্পনাও করিনি কখনো। সুমনের গলায় দাঁত বসিয়েছিল সেই মানুষরূপী প্রাণীগুলো। রুমে ফিরে দেখি সারা শরীর রক্তে মাখামাখি, এখনো সারেনি পুরোপুরি। আরও কিছুদিন লাগবে মনে হয়, তবে দাগটা রয়ে যাবে মনে হয় সারা জীবন। ধন্যবাদ উজ্জ্বল ভাই, ভ্যাম্পায়ার নামক এই সুন্দর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, অন্যরকম একটা ঘটনা ছিল। ভ্যাম্পায়ারের ঘটনা আমাদের চ্যানেলে এই প্রথম। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে বা ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এপিসোডটা। তো এই ছিল আজকের আমাদের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।